বিএনপিকে যারা আজকের অবস্থানে এনেছেন তার জন্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ এবং প্রধান দায়িত্বশীল নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর দায়ী। এই বিষয়টা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা চাই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হোক, আমরা যারা বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একমাত্র বিএনপিকেই দেখি, সেই বিএনপির কল্যাণের জন্য এই বিষয়গুলো ক্লারিফাই করা একেবারেই জরুরি। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব দর্শক। আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য আমাদের হাতে এসেছে, এটা আমরা বিশ্লেষণ করব 4 এপ্রিল 24। তার আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা হয়েও বিএনপিকে কী করেছেন, কোন অবস্থা নিয়ে আসলেন, এটা একটু বোঝা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা সম্পর্কে, যেমন রুহুল কবির রিজভীর সম্পর্কে মূল্যায়ন আমরা নিয়মিত করি, রিজভীর কোনো বক্তব্য বিশ্লেষণ করতে গেলে, মির্জা ফখরুল সম্পর্কে করি, তারেক রহমান সম্পর্কে করি, আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির নীতি নির্ধারণে। কি করেছেন তিনি? দেখেন, আজকের অবস্থাটা কি সেটা আগে বোঝা দরকার। বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, জনগণের ব্যাপক সমর্থন। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও জানেন এবং তিনি স্বীকার করছেন। তিনি বলছেন 7 জানুয়ারি নির্বাচন দেশের 95% মানুষ প্রত্যাখ্যান করেছে। 95 না হলেও কাছাকাছি মানুষ প্রত্যাখ্যান করেছে। এর মানে এই বিএনপি যদি ভোটে দাঁড়াতো তাহলে হয়তো বা প্রায় 90% মানুষ ভোট দিতে যেত। বিএনপি ভোট দিতে যায়নি মানে 90%-এর ঊর্ধ্বে ভোট দিতে যায়নি। এর মানে বিএনপি তুমুল জনপ্রিয়। এই তুমুল জনপ্রিয় বিএনপি আন্দোলনে ব্যর্থ, সরকারের দমন পীড়ন সফল হয়, বিএনপির আন্দোলন সফল হয় না এবং সরকার নিশ্চিন্তে অনেকটা নির্বিঘ্নে 7 জানুয়ারি ডামি নির্বাচন করে ক্ষমতায় আসে, টিকে থাকে। জনগণ ভোট না দিলেও টিকে থাকে, ভোটারবিহীন হোক আর রাতের নির্বাচন হোক আর দিনের নির্বাচন হোক আর ডামি হোক, সরকার বহাল তবিয়তে টিকে থাকে, এমনকি কোনো চাপও আসে না। এটা কেন? বিএনপির সাংগঠনিক দুর্বলতা যেমন আছে, তার মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি কি আসলে জোরালো কোনো আন্দোলন করতে চেয়েছিল? পারে নাই, সেটা তো আপনারা দেখেছেন। চেয়েছিল না, চায়নি। তো বিএনপি 7 জানুয়ারির আগে জোরালো আন্দোলন করতে চায়নি কাদের কারণে? তার মধ্যে অন্যতম হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। জোরালো আন্দোলন করেনি মানে, যেমন বিএনপি জামাতই তো একসাথে আসেনি। বিএনপি জামাত এক প্ল্যাটফর্মে আসলেই তো জোরালো আন্দোলন হবে, এটা তো পাগলেও বুঝে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু বিএনপি জামাত এক প্ল্যাটফর্মে আসেনি মানে জামাতকে বিএনপি রাখেনি, দূরে সরিয়ে দিয়েছে। এর মধ্য দিয়েই বিএনপি জোরালো আন্দোলন করেনি। তো যারা জামাতকে দূরে সরিয়ে দিয়েছে ভারতকে খুশি করার জন্যে, সেই দলের মূল ক্রীড়নক হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিষয়টা বোঝা দরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে অন্যতম, যারা স্পষ্টভাবে অনেকটা ঘোষণা দিয়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দর্শন থেকে বিএনপিকে সরিয়ে এনেছিল। যদিও 24 সালে নাকানি চুবানি ছ্যাঁকাকে আবার জিয়াউর রহমান খালেদা জিয়ার দর্শনেই বিএনপি ফিরে যাচ্ছে। এমনকি তারেক রহমান লন্ডনে আছেন, তিনি তো আর ইচ্ছা মতো যা ইচ্ছা সব কিছু চাপিয়ে দিতে পারেন না। স্থায়ী কমিটির সদস্যদের অনেক মতামত ইচ্ছায় অনিচ্ছায় হোক বা অথবা তাকে যেভাবে বোঝানো হয় তাকে মানতে হয়। তাই আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার ইনসিস্ট করেছিলেন যে না, ভারতের সাথে বিএনপি সমঝোতা করা দরকার, ভারতকে প্রতিপক্ষ বানানো ঠিক নয়, ভারতের সাথে সমঝোতা করে আলাপ আলোচনার মধ্য দিয়ে ভারতকে ম্যানেজ করেই ক্ষমতায় আসা যাবে। এই স্বপ্ন, এই আশা, এই থিওরি বিএনপির মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এর ফলেই বিএনপি ভারতের সাথে গোপন বৈঠক করেছিল সিঙ্গাপুরে, আরও মধ্য এশিয়ার একটা দেশে। সেখানে 70টা আসনের আশ্বাস বিএনপিকে ভারত দিয়েছিল 2018 সালের নির্বাচনে। শেষ পর্যন্ত ভারত 30-40টা আসন বিএনপিকে দেওয়ার প্রস্তাব দিলেও চীনের কারণে 7টার বেশি বিএনপিকে দিতে পারেনি। এই যে ভাগ বাটোয়ারার হিসাব নিকাশ ভারতের সাথে বসেছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, এটি তো বিএনপির নৈতিক অধপতন, এটি খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত এবং এটাই হচ্ছে অসততা, অনৈতিকতা। তো এই ধরনের অসততা থাকলে পাতানো নির্বাচনে সমঝোতায় গেলে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বৈঠকের কথা স্বীকার করেছেন। তারা তো
আসলে গণতন্ত্র পুনরুদ্ধার কীভাবে করবে? গণতন্ত্র হত্যার জন্য ভারতের সাথে হাত তো এই আমির খসরু মাহমুদ চৌধুরীরাই মিলিয়েছেন। যাই হোক দর্শক, এই যে বিএনপির আজকের এই অবস্থা, আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছিল 28 অক্টোবরের পর থেকেই, মানে ভারত কিছু করে দেয় কিনা, ভারত কিছু করে দেয় কিনা। এখনও দেখবেন যে কারাগার থেকে বের হওয়ার পরও ভারতের নাম স্পষ্টভাবে আমির খসরু মাহমুদ চৌধুরী নিতে পারছেন না। রিজভী যেভাবে ভারতের সমালোচনা করেন ভারতের হস্তক্ষেপের, পারলে আমির খসরু একটু এরকম সমালোচনা করে দেখাক না, পারে না। তো এই কাজ, এই অবস্থা বিএনপির করেছে আমির খসরু মাহমুদ চৌধুরী। অতএব চিনে রাখা দরকার, বিএনপির যে কাউন্সিল সামনে হবে সেখানে তাদেরকে এটা বুঝে মূল্যায়ন করা দরকার। তিনি তুমুল প্রভাবশালী, ফরেন উইং থেকে তাকে সরানো যাবে না। এজন্যে বিএনপি ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে সময় লাগবে। ইট ডিপেন্ডস অন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কট ও ভোট বর্জনের। সেই ডাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই যে দেখেন, বিএনপির পক্ষ থেকে একসময় কথা ছিল নির্বাচন প্রতিহত করবে। এরপরে যেই দেখেছে যে না, আন্দোলন তো আর তারা করতে পারছে না, কারণ জামাতকে সাথে রাখেনি বা আন্দোলন করার পরিকল্পনা ছিল না। 28 অক্টোবর কেন্দ্রিকই বড় কোনো পরিকল্পনা ছিল না। 28 অক্টোবর মার দিলে চুপ করে চলে যাবে, মানে ভারত মনে হয় বুদ্ধি দিয়েছে, মানে কোনো হিসাব নিকাশেই ছিল না যে 28 অক্টোবর কী করবে, কি হলে কি করবে, কোনো সিম্পল পরিকল্পনা ছিল না। তো এই যে বিষয়টা, যে প্রথমে ভোট ঠেকানো বা প্রতিহত করার পরিকল্পনা, তারপরে যেই দেখে যে না পারছে না, তারপরে ভোট বর্জনের আহ্বান। কিন্তু ভারতের সহায়তায় কিন্তু নির্বাচন হয়েছে এবং সরকার টিকে আছে। এই বিষয়টাও কিন্তু বুঝতে হবে যে যত মানুষই ভোট বর্জন করুক, তাদের লাভ হয়েছে কি? লাভ তো হয়েছে এরকম কিছু আমরা দেখছি না, ভেরি সিগনিফিক্যান্ট। কিন্তু এই যে জাস্ট বর্জন নয় প্রতিহত, বা নির্বাচনে অংশগ্রহণ করা, আন্দোলন নয় জাস্ট বর্জন, দেখি কোনো ফলাফল হয় কিনা, এগুলো ভারতপন্থী নেতাদের পরামর্শে। কিন্তু যারা বিএনপির মধ্যে ভারতপন্থী নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তারা কিন্তু নির্বাচন প্রতিহতর কথাই বলেছিল। আর নির্বাচন প্রতিহত করতে হলে তো জোরালো আন্দোলন দরকার ছিল, জামাতকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে জোরালো বিরোধী দলীয় আন্দোলন দরকার ছিল। সে কাজ বিএনপি ইচ্ছা করে করেনি। কেন করেনি? ওই ভারত তাদেরকে ক্ষমতায় নিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু 7 জানুয়ারির পর ভালো মতোই বুঝেছে। এমনকি তফসিল ঘোষণা করার পরও ভারতকে বিএনপির কোনো নেতা আশ্বস্ত করেছিল, কোনো নেতাকে ভারত, যে নির্বাচন হবে না, শেষ মুহূর্তে কোনো তফসিল ঘোষণা করা হবে, স্থগিত করে আবার ভোটের তারিখ নির্ধারণ করা হবে। এই সব ভংসাং কথাবার্তা বলে বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছিল। তোমরা জামাতের সাথে হাত মিলিও না, নির্বাচন শেষ পর্যন্ত আর করতে পারবে না, এরকম নানান কথাবার্তা বলে বোকা বানিয়েছিল। তো এই আমির খসরু মাহমুদ চৌধুরীরা যতদিন কারাগারে ছিলেন ততদিন পর্যন্ত তাদের সাথে যোগাযোগটা হয়তো বা ভারতের সাথে, যেহেতু যোগাযোগ, ভারত তো কারাগারের ভিতরেও যোগাযোগ করতে পারে হয়তো। কিন্তু 7 জানুয়ারির পর বিএনপির অবস্থানটা যে স্পষ্ট ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই স্পষ্টটা হয়তো এত তাড়াতাড়ি হতো না যদি কারাগারে না থাকতো আমির খসরু মাহমুদ চৌধুরীটা। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। আশা করি আমির খসরু সাহেবের রহস্য বুঝতে পেরেছেন বিএনপির মধ্যে।